প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। বাংলাদেশ গ্যাসফিল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে সকলকে স্বাগতম জানাচ্ছি। তোমরা এখনো যারা জয়েন করনি অতি দ্রুত জয়েন করে ফেলো। আমরা প্রথমে 2 মিনিট সময় নিচ্ছি। তোমরা এখনো যারা জয়েন করোনি অতি দ্রুত জয়েন করো। সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। আর কেউ কোনো ধরনের প্রশ্ন করলে অবশ্যই আনমিউট করে নিবে, আনমিউট করে তারপর কথা বলবে। আমরা মূল ক্লাসে ফিরে যাই। দেখো তো তোমরা ছবিগুলো চিনতে পারো কিনা, কোথাও এগুলো দেখেছো কিনা। হ্যাঁ, চিত্রগুলো তোমরা সকলেই অবগত আছো চিত্রগুলো সম্পর্কে। এগুলোকে বলা হয় ডায়োড। তাহলে আমাদের আজকের আলোচনা মূলত ডায়োডকেই ঘিরে। আমি আজ তোমাদের দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স নিয়ে গত একটা ক্লাসে আলোচনা করেছিলাম ব্যান্ড তত্ত্ব নিয়ে। আজকে তার পরবর্তী টপিক যে ডায়োড এবং এটি কিভাবে গঠিত হয়, কিভাবে তৈরি করা হয়, এটি নিয়ে আমরা আলোচনা করব।
এটি তোমরা দেখছো বিভিন্ন ধরনের মাদারবোর্ডে, সার্কিট বোর্ডে। এটা একটা গঠন, এর প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। ডায়োডের প্রতীক হচ্ছে নিচে এমনটি। এটিকে বলা হয় অ্যানোড, এটিকে বলা হয় ক্যাথোড। নিচের চিত্রগুলো আমরা লক্ষ্য করি, এগুলো কি পদার্থ? জি, এটি সিলিকন, জার্মেনিয়াম। এই সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি চতুর্যোজী মৌল দিয়ে এই পদার্থটি, ডায়োড, তৈরি করা হয়। উপরে এটি হচ্ছে প্রতীক, এই পাশে এটি অংশটাকে বলা হয় অ্যানোড, এটিকে বলা হয় ক্যাথোড। বিভিন্ন ধরনের ডায়োড পাওয়া যায়, তার মধ্যে তিনটা এখানে দেখানো হয়েছে। উপরে একটা হচ্ছে তার প্রতীক। এই ডায়োডগুলো কিভাবে কাজ করে, তাহলে আমাদের আজকে শেখন পর্ব। অর্ধপরিবাহী পদার্থ কারা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যেগুলো চতুর্যোজী মৌল, যাদের যোজনী 4, যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন 4টি করে আছে। এই চতুর্যোজী মৌলগুলো হয় বিশুদ্ধ অর্ধপরিবাহী। এই বিশুদ্ধ অর্ধপরিবাহী একটি স্ফটিক বা ক্যালাসে এই অণুতে পরমাণুগুলো যেহেতু অপরিবাহী পদার্থের ন্যায় আচরণ করে, সাধারণ তাপমাত্রায় সমযোজী বন্ধন দ্বারা একটি অণুর সাথে আরেকটি অণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত থাকে, ইলেকট্রন শেয়ার করে। শেষ কক্ষপথে যেহেতু ইলেকট্রন 4টি আছে, তাহলে এই কেন্দ্রীয় পরমাণু তার চতুর্পার্শ্বস্থ আরো 4টি পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে। কেন 4টি ইলেকট্রন শেয়ার করে? শেষে অষ্টক পূর্ণ করার জন্য। অষ্টক পূর্ণ করার জন্য 4টি ইলেকট্রন শেয়ার করে, এই জন্য 4টি পরমাণুর সাথে সে বন্ধনে আবদ্ধ হয়। অতিরিক্ত কোনো ইলেকট্রন এখানে নাই। যদি কেন্দ্রীয় পরমাণুটা অপসারণ করা হয়, যদি এই কেন্দ্রীয় যে পরমাণু আছে এটি যদি অপসারণ করা হয় কি দ্বারা? এটা ত্রিযোজী মৌল দ্বারা। চতুর্যোজী বিশুদ্ধ অর্ধপরিবাহী যেমন জার্মেনিয়াম, সিলিকন, এর সাথে ত্রিযোজী মৌল যাদের যোজনী 3, সামান্য পরিমাণ। কতটুকু পরিমাণ? 1 কোটি ভাগের 1 ভাগ। মানে বিশুদ্ধ অর্ধপরিবাহী চারপাশে যদি থাকে 1 কোটি, তার মধ্যে একটি ভেজাল হিসাবে ত্রিযোজী পরমাণু মিশাতে হবে। তাহলে সামান্য পরিমাণ অপদ্রব্য হিসাবে যদি ডোপিং করে, ডোপিং মানে মেশানো, মিশ্রিত করা, যে ক্লাস তৈরি করা হয় তাকে বলে পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে কি দাঁড়ালো? চতুর্যোজীর সাথে ত্রিযোজী মৌল এই একত্রে যে মেশানো হয় এটাকে বলা হয় ডোপিং। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে এই ভেজাল মেশানোর যে প্রক্রিয়া, 4 যোজীর সাথে 3 যোজী, এটাকে বলা হয়, পদ্ধতিকে বলা হয় ডোপিং। এই ডোপিং এর মাধ্যমে যেটি গঠিত হয় এটাকে বলে পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে চারপাশস্থ একটু লক্ষ্য করি, চারপাশস্থ একটি সিলিকন পরমাণু অপর একটি সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এখান থেকে একটা কেন্দ্রীয় পরমাণু যদি অপসারণ করা হয় কি? গ্যালিয়াম দ্বারা। গ্যালিয়াম দ্বারা, আবার লক্ষ্য করি, গ্যালিয়াম দ্বারা। গ্যালিয়াম ত্রিযোজী মৌল, এর শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে। ত্রিযোজী মৌল দ্বারা যদি আমি অপসারণ করি, তাহলে চারপাশে 3টা, 1টা 2টা 3টা, 3টার সাথে 3টা পরমাণুর সাথে সে কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। বাকিটার সাথে ইলেকট্রন শেয়ার করার জন্য তার কোনো ইলেকট্রন থাকে না, এই কারণে একটা শূন্যতা সৃষ্টি হয়। এই শূন্যতাটাকে বলা হয় হোল বা গর্ত। হোল বা গর্ত। এভাবে একটি ভেজাল পরমাণু একটি হোলের সৃষ্টি করে। পি টাইপ অর্ধপরিবাহীতে হোলের সৃষ্টি হয়। হোল বলতে ইলেকট্রনের শূন্যতা, ইলেকট্রনের ঘাটতি। এবার এন টাইপ কিভাবে তৈরি হয়? বিশুদ্ধ চতুর্যোজী মৌল যার যোজনী 4, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এর সাথে এবার পঞ্চযোজী মৌল যাদের যোজনী 5, যেমন আর্সেনিক। সামান্য পরিমাণ, সামান্য পরিমাণ বলতে ওই 1 কোটি ভাগের 1 ভাগ। অপদ্রব্য হিসাবে যদি ডোপিং করে, ডোপিং মিশ্রিত করে যে ক্লাস তৈরি করা হয় তাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এখানে কি দাঁড়ালো? 4 যোজী চতুর্যোজীর সাথে পঞ্চযোজী মৌল ভেজাল হিসাবে মিশ্রিত করে, ডোপিং করে
এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়। আবার দেখি একটা সিলিকন পরমাণু যার চতুর্পার্শ্বস্থ অন্যান্য সিলিকন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত আছে। তাহলে এখান থেকে একটা কেন্দ্রীয় পরমাণু যদি অপসারণ করা হয়, করে একটু আগে ত্রিযোজী দ্বারা করছিলাম, এবার যদি একটি পঞ্চযোজী যেমন আর্সেনিক, যার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টি, শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টি, এমন একটি পরমাণু দ্বারা যদি আমি প্রতিস্থাপন করি, তাহলে চারপাশে যেহেতু 4টা মৌল অবস্থিত, এই 5টা থেকে 4টা ইলেকট্রন শেয়ার করছে, অবশিষ্ট একটা ইলেকট্রন থেকে যায়, একটা মুক্ত ইলেকট্রন থেকে যায়। এভাবে এন টাইপ অর্ধপরিবাহীতে ইলেকট্রনের সৃষ্টি হয়, অতিরিক্ত ইলেকট্রনের সৃষ্টি হয়। আমরা দেখলাম যে চতুর্যোজী অর্ধপরিবাহী যার শেষ কক্ষপথে কয়টা করে থাকে? 4টা ইলেকট্রন থাকে। চতুর্যোজী মৌল যেমন জার্মেনিয়াম প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ছিল 4টা, বিশুদ্ধ অর্ধপরিবাহী। এর সাথে ভেজাল হিসাবে আমরা মিশ্রিত করছি কি, এটা পঞ্চযোজী মৌল যার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 5টা, পঞ্চযোজী মৌল। শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কয়টি? 5টি। এখন এই 5টি ইলেকট্রন যখন এদের সাথে মিশ্রিত করা হয়, পরস্পরের সাথে যখন মেশানো হয়, যেহেতু এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে পঞ্চযোজী পরমাণু, তাহলে এই 5টি ইলেকট্রন শেয়ার করতে পারবে। কয়টা ইলেকট্রন শেয়ার করতে পারবে? 5টি। কিন্তু একটু আগে কি দেখছি, চতুর্পার্শ্বস্থ 4টি করে, চতুর্পার্শ্বস্থ এখানে 4টি করে, 1 2 3 4, 4টা করে এখানে চতুর্যোজী মৌল আছে ইলেকট্রন শেয়ার করার জন্য। 4টি করে মৌল আছে। ওকে, তাহলে চারপার্শ্বস্থ তাহলে পঞ্চযোজী মৌলের চারপাশে এখানে 1টা 2টা 3টা 4টা বাকি থাকে, যে অবশিষ্ট একটা ইলেকট্রন এখানে বাকি থাকে, এই ইলেকট্রনটা মুক্ত হিসেবে থাকে পঞ্চযোজী পরমাণুতে, এখানে কি মুক্ত হিসেবে অবস্থান করে। দেখি তো আমরা এগুলো কি, সিলিকন রড, সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 4টি। নিউক্লিয়াস, ইলেকট্রন, তাহলে সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 4টি। তাহলে কোনো একটি সিলিকন অপর 4টি পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে, ফাইন, এভাবে থাকে। এই জন্য সিলিকনে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই এদের রোধ থাকে খুব বেশি, 10⁻⁴ ওহম মিটার, ফলে এরা বিদ্যুৎ অপরিবাহী হয়। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে 3টা, তাহলে অ্যালুমিনিয়াম দ্বারা সিলিকনকে যদি ডোপিং করা হয়, তাহলে দেখো এখানে 3টা ইলেকট্রন শেয়ার করছে, বাকি একটা এখানে কি আছে, এখানে হোল বা গর্ত হিসেবে অবস্থান করে। এরূপ খাদ যোগ করা হচ্ছে ডোপায়ন। তাহলে ডোপিং বা ডোপায়ন কি? বিশুদ্ধ অর্ধপরিবাহীতে নিয়ন্ত্রিত পরিমাণে এই ভেজাল বা অপদ্রব্য মিশ্রিত করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ডোপিং বা ডোপায়ন। একটু লক্ষ্য করো,
ডোপিং বা ডোপায়ন। ফাইন। মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি হলেও ক্লাসটির নিট আধান শূন্য হয়। পঞ্চযোজী একটা মৌল যদি মেশানো হয় তাহলে এই অতিরিক্ত একটা ইলেকট্রন থাকে। এভাবে ক্লাসের ভিতরে সমস্ত পরমাণুতে এই মুক্ত ইলেকট্রনটি ঘুরিয়ে ফেলা, এটিকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। এটিকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি হলেও ক্লাসটির নিট আধান শূন্য। এবার একটি পি টাইপ অর্ধপরিবাহী ও একটি এন টাইপ অর্ধপরিবাহী পরস্পরের সাথে যদি জোড়া লাগানো হয়, একটি পি টাইপ একটি এন টাইপ পরস্পরের সাথে যদি জোড়া লাগানো হয় তাহলে এটি হয় পিএন জংশন। জংশন বলতে সংযুক্ত করা হয়। এই অবস্থায় এটি কোনো তড়িৎ পরিবহন করে না। এটি যদি বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, ব্যাটারি সংযুক্ত করা হয়, তাহলে এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তড়িৎ প্রবাহিত হতে পারে। অ্যানিমেটেড ছবিটা আমরা একটু দেখি। আচ্ছা, একটি পি টাইপ এবং একটি এন টাইপ অর্ধপরিবাহী দেখানো হয়েছে। পি টাইপ অর্ধপরিবাহীতে অতিরিক্ত থাকে হোল, এন টাইপ অর্ধপরিবাহীতে অতিরিক্ত থাকে ইলেকট্রন। এই অবস্থায় কোনো বিদ্যুৎ পরিবহন করে না। যদি এটিতে বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, তার দিয়ে যুক্ত করা হয়, তাহলে এন টাইপ থেকে ইলেকট্রন সমূহ পি টাইপে গিয়ে হোলকে পূর্ণ করে। হোল বলতে ইলেকট্রনের শূন্যতা বা ঘাটতি, ঘাটতিগুলোকে পূরণ করে। দেখি আমরা এভাবে এন টাইপ থেকে ইলেকট্রনগুলো পি টাইপে গিয়ে যেহেতু হোলগুলোকে পূরণ করছে, তাহলে এন টাইপ থেকে যেখান থেকে ইলেকট্রনগুলো চলে যায় সেখানে শূন্যতা বা হোলের সৃষ্টি হয়, ঘাটতি সৃষ্টি করে। কিছু ইলেকট্রন যাওয়ার পরে এন টাইপ হতে আগত ইলেকট্রনগুলো পি টাইপে যে ইলেকট্রনগুলো এসে জমা হয়, এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে, আসতে বাধা দেয়। এটিকে বলা হয় পটেনশিয়াল ব্যারিয়ার বা বিভব বাধার সৃষ্টি হয়। এই পি টাইপ অর্ধপরিবাহীর সাথে ব্যাটারি ধনাত্মক প্রান্ত তথা অ্যানোড, এন টাইপ অর্ধপরিবাহীর সাথে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত তথা ক্যাথোড যদি যুক্ত থাকে, তাহলে এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক। এই অবস্থায় এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে। এই অবস্থায় এর ভিতর দিয়ে তড়িৎ পরিবহন হতে পারে। এজন্য এটিকে বলা হয় সম্মুখী ঝোঁক, সামনের দিকে তড়িৎ প্রবাহিত হয়। পি টাইপের সাথে ব্যাটারির অ্যানোড, এন টাইপের সাথে ব্যাটারির ক্যাথোড যুক্ত থাকলে ইলেকট্রনে একমুখী প্রবাহের জন্য সম্মুখ বিদ্যুৎ প্রবাহ চলছে। এই একমুখী প্রবাহের কারণে এটি রেকটিফায়ার হিসাবে কাজ করে। রেকটিফায়ারের বাংলায় বলা হয় একমুখী কারক, যে কোনো একদিকে তড়িৎ প্রবাহিত হয়। আমরা দেখি একটি পি টাইপ এবং একটি এন টাইপ ডায়োড নিলাম, নিয়ে আগেরটার উল্টো, অর্থাৎ পি টাইপের সাথে ব্যাটারির ক্যাথোড ঋণাত্মক প্রান্ত আর এন টাইপের সাথে যদি ব্যাটারির অ্যানোড অর্থাৎ ধনাত্মক প্রান্ত যুক্ত করা হয়, তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্ত কর্তৃক ইলেকট্রনগুলো আকর্ষিত হবে, ব্যাটারি ঋণাত্মক প্রান্ত কর্তৃক হোলগুলো আকর্ষিত হবে। ফলে এখানে যে জংশন ছিল, সংযোগের স্থল ছিল, এই সংযোগের ভিতর দিয়ে কোনো ধরনের ইলেকট্রন বা হোল পি হতে এনে বা এন টাইপ হতে পি টাইপে যাতায়াত করে না, তথা এর ভিতর দিয়ে কোনো ইলেকট্রন বা হোল চলাচল করতে পারে না, বিদ্যুৎ চলাচল করতে পারে না। যেটাকে বলেছিলাম পটেনশিয়াল ব্যারিয়ার বা বিভব যে বাধাটা, এই ডিপ্লেশন লেয়ার বলা হয় এটাকে। ডিপ্লেশন লেয়ারে প্রশস্ততা বেড়ে যায় এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত না হওয়ার কারণে। এটাকে বলে বিমুখী ঝোঁক, রিভার্স বায়াস। রিভার্স বায়াস। তাহলে ব্যাটারির পি টাইপ এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যদি পি টাইপ আর ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যদি এন টাইপ অর্ধপরিবাহী যুক্ত করা হয়, তাহলে এটিকে বলা হয় বিমুখী ঝোঁক। এই অবস্থায় ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত অংশের প্রশস্ততা বেড়ে যায়, বিভব বাধা বেড়ে যায়, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। এই অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে না। তাহলে শুধুমাত্র দেখলাম ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক অবস্থায় এর ভিতর দিয়ে তড়িৎ পরিবাহিত হচ্ছিল, আর রিভার্স বায়াস অবস্থায় এর ভিতর দিয়ে কোনো ধরনের তড়িৎ পরিবাহিত হচ্ছে না।
তাহলে শুধুমাত্র একদিকে তড়িৎ চলাচল করার কারণে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক অবস্থায় বিদ্যুৎ চলাচল করার কারণে এবং রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক অবস্থায় তড়িৎ পরিবহন না করার কারণে এটিকে বলা হয় রেকটিফায়ার বা একমুখী কারক, অর্থাৎ শুধুমাত্র একদিকে এক অবস্থায় তড়িৎ পরিবহন করে, যেটা সম্মুখী ঝোঁক অবস্থায়। পিএন জাংশনের কাজটা কি? এসি সিগন্যাল, যেটা দ্বিমুখী প্রবাহ, যেটা ভোল্টেজ যেখানে আপ ডাউন করে, সেটিকে ডিসি সিগন্যালে পরিণত করে। ডিসি সিগন্যালে একটা নির্দিষ্ট হারে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, অর্থাৎ এসিকে সে ডিসি করে, দ্বিমুখী প্রবাহটাকে একমুখী প্রবাহে রূপান্তর করে। এই জন্য এটি রেকটিফায়ার। কেন রেকটিফায়ার বলা হয়? ডায়োডের শ্রেণী বিভাগ, এটিকে পিএন জাংশন ডায়োড বলা হয়, এটিকে বলে জেনার ডায়োড, দ্বিতীয়টিকে বলা হয় জেনার ডায়োড, এটিকে বলা হয় লাইট এমিটিং ডায়োড বা এলইডি বলা হয়, যে বাল্বগুলো পাওয়া যায় এলইডি। ডায়োড তড়িৎ প্রবাহকে একমুখী করে। রেকটিফায়ার হিসেবে ডায়োড কিভাবে ব্যবহার করে দেখি। দুই ধরনের, একটা হচ্ছে অর্ধ তরঙ্গ হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। অর্ধ তরঙ্গ রেকটিফায়ার, একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার। অর্ধ তরঙ্গ রেকটিফায়ারে দুইটা ডায়োড ব্যবহার করা হয়। পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার, এটা ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়, 4টি ডায়োড ব্যবহার করা হয়। হাফ ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করে? ইনপুটে যদি এরকম দ্বিমুখী সিগন্যাল দেওয়া হয়, আউটপুটে পাওয়া যাবে তার ধনাত্মক অর্ধচক্রের জন্য, শুধু ধনাত্মক অংশটার জন্য শুধু পাওয়া যাবে। আর ফুল ওয়েভ রেকটিফায়ারে, এই পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারের জন্য উপরে ধনাত্মক অংশ এবং ঋণাত্মক অংশ উভয় অংশের জন্যই তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। ধনাত্মক এবং ঋণাত্মক উভয় অংশের জন্য তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। একটি পি টাইপ অর্ধপরিবাহক এবং একটি এন টাইপ অর্ধপরিবাহকের সমন্বয়ে পিএন জংশন ডায়োড তৈরি হয়। এই দুটি অর্ধপরিবাহকের সমন্বয়ে এটি তৈরি হয়, এই জন্য এটিকে বলে অর্ধপরিবাহী ডায়োড বা সংক্ষেপে ডায়োড বলা হয়। এই জংশন তড়িৎ প্রবাহকে একমুখী করে, এই জন্য এর অপর নাম রেকটিফায়ার। ওকে, পিএন জংশনের তড়িৎ প্রবাহ বনাম ভোল্টেজের লেখচিত্রটা কেমন হবে? দুইটা বায়াসিং অবস্থায় এটা দেখলাম, একটা দেখলাম ফরওয়ার্ড বায়াস আর একটা দেখলাম রিভার্স বায়াস। তাহলে ভোল্টেজটা, এটা ফরওয়ার্ড ভোল্টেজ, এটা ফরওয়ার্ড কারেন্ট, তড়িৎ প্রবাহটা পাওয়া যায় মিলি অ্যাম্পিয়ার পর্যায়ের, সিলিকনের জন্য 0.7 ভোল্ট। রিভার্স বায়াসের জন্য একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য মনে হচ্ছে সমস্ত বিভব বাধাটাই বিলুপ্ত হয়ে গেছে, এটাকে বলে ব্রেকডাউন ভোল্টেজ রিভার্স বায়াস অবস্থায়। তাহলে পিএন জংশন ডায়োডের তড়িৎ প্রবাহ বনাম ভোল্টেজের জন্য যে লেখচিত্র, প্রথমে এই অবস্থার জন্য ফরওয়ার্ড বায়াসের জন্য দেখি, ভোল্টেজ যত বাড়ানো হয় তড়িৎ প্রবাহ নির্দিষ্ট হারে বাড়তে থাকে। কোনো এক সময় মনে হয় যে বিভব বাধা বিলুপ্ত হয়ে গেছে, তড়িৎ প্রবাহ খুব দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে এই জায়গা থেকে, এখান থেকে। আবার রিভার্স বায়াস অবস্থায় প্রথমে যদি ভোল্টেজ বাড়ানো হোক না কেন, তড়িৎ প্রবাহ খুব সামান্য হারে বাড়তে থাকে, খুব সামান্য হারে। রিভার্স বায়াস অবস্থায় তড়িৎ প্রবাহ পাওয়া যায় মাইক্রো এম্পিয়ার পর্যায়ে, আর ফরওয়ার্ড বায়াস অবস্থায় তড়িৎ প্রবাহ পাওয়া যায় মিলি এম্পিয়ার পর্যায়ে। তাহলে কোনো এক সময় তড়িৎ প্রবাহ মোটেও পাওয়া যায় না, ভোল্টেজ বাড়াতে থাকলে কোনো এক সময় তড়িৎ প্রবাহ খুব সামান্য হারে বাড়তে থাকে, বাড়তে বাড়তে কোনো এক সময় মনে হয় যে বিভব বাধাটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। যে ভোল্টেজের জন্য এটা হয়, এই ভোল্টেজ যার জন্য এটি হয়, এটাকে বলে ব্রেকডাউন ভোল্টেজ বা জেনারেল ব্রেকডাউন ভোল্টেজ। ডায়োডের চিত্র। ডায়োড, আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি প্রত্যেকটির ভিতরে, প্রত্যেকটি ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে ডায়োড থাকে। ডায়োডগুলো দেখতে এমন। তোমাকে যদি কাজ দেওয়া হয় উপরের চিত্রদ্বয়ের আলোকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এই যে এবি অংশ, যেটাকে কি বলা হয়েছিল, ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার, এর প্রশস্ততা দুইটা কম কেন? এই কারণটা তোমাদের ব্যাখ্যা করতে হবে, লিখে নাও।
সবাই লিখছো? হ্যাঁ, সবাই লিখছো উপরের চিত্রদ্বয়ের আলোকে নিচের চিত্রগুলো উত্তর দাও। যে প্রথম চিত্রটির ক্ষেত্রে প্রশস্ততা কম, কিন্তু দ্বিতীয় চিত্রটির বেশি কেন? প্রথমটি আছে সম্মুখী ঝোঁকে আর দ্বিতীয়টি আছে দ্বিমুখী ঝোঁকে, এ কারণে। ওকে, পরের অংশে চলে যাই। দলীয় কাজের সম্ভাব্য উত্তর একটু মিলিয়ে নাও। হ্যাঁ, ওকে, তোমাকে যদি প্রশ্ন করা হয় ডোপিত মৌলের শেষ খলকের কতটি ইলেকট্রন? ডোপিত মৌলের, ডোপিত বলতে যেটিকে ভেজাল বা অপদ্রব্য হিসেবে মিশ্রিত করা হয়েছে। হ্যাঁ, এটি পঞ্চযোজি মৌল আর্সেনিক, 5টি ইলেকট্রন। এটি কি ধরনের অর্ধপরিবাহী, পি টাইপ নাকি এন টাইপ? এটি এন টাইপ অর্ধপরিবাহী, ঠিক বলছো। ডোপিত মৌলের শেষ খলকে কতটি ইলেকট্রন? দ্বিতীয়টির, হ্যাঁ, যে ত্রিযোজি মৌল 3টি ইলেকট্রন। এটি কোন ধরনের অর্ধপরিবাহী? এটি পি টাইপ অর্ধপরিবাহী। বাড়ির কাজ একটু উঠিয়ে নাও সকলে, উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। টিওএফ যথাক্রমে একটি ত্রিযোজি একটি পঞ্চযোজি মৌল। টিকে এখানে প্রেজেন্ট করা হয়েছে ত্রিযোজি হিসাবে আর এফ কে পঞ্চযোজি মৌল হিসাবে। এদের অর্ধপরিবাহীর সাথে মিশিয়ে ভেজাল অর্ধপরিবাহী তৈরি করা হয়। তোমাদের মনে আছে ত্রিযোজি মৌল চতুর্যোজি মৌলের সাথে মিলিয়ে কোন টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়েছিল? আবার এই পঞ্চযোজি মৌলকে চতুর্যোজি মৌলের সাথে মিশিয়ে কোন ধরনের অর্ধপরিবাহী তৈরি করা হয়েছিল? হ্যাঁ, টিকে মিলিয়ে 3-এর সাথে 4 মিলিয়ে পি টাইপ আর 5-এর সাথে 4 মিলিয়ে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়েছে। ক নম্বরে বলা হচ্ছে ডোপিং কি? হ্যাঁ, পি টাইপ তৈরি করেছিলাম। যে ডোপিং কেন করা হয়? ডোপিং এর এই খ নম্বরে বলছে ভেজাল অর্ধপরিবাহী প্রয়োজনীয়তা কি, এই ডোপিং কেন করা হয়? এই প্রশ্নের আনসারটা বিশুদ্ধ অর্ধপরিবাহী থেকে সাধারণ অবস্থায় বিদ্যুৎ অপরিবাহী, তড়িৎ পরিবহন করে না। কেন? এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এই বিশুদ্ধ অর্ধপরিবাহী পরিবাহিতা বৃদ্ধি করার জন্য এটিতে কি করা হয়? ডোপিং করা হয়, ভেজাল মেশানো হয়, পরিবাহিতা যেন বৃদ্ধি পায়, হয় হোল সৃষ্টি হয়, না হলে ইলেকট্রন সৃষ্টি হয়। পি টাইপ অর্ধপরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয় হোলের কারণে, আর এন টাইপ অর্ধপরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় ইলেকট্রনের কারণে, মুক্ত ইলেকট্রনের কারণে। এই হোল বা ইলেকট্রন তো শুরুতেই থাকে না বিশুদ্ধ অর্ধপরিবাহীতে, এই কারণে এগুলো সৃষ্টি করার জন্য ডোপিং করা হয়। ভেজাল অর্ধপরিবাহী ডোপিং এর প্রয়োজনীয়তা কি অবশ্যই লিখতে পারবে। ডোপিং না করলে সেটা তড়িৎ পরিবহন করবে না। আর ডোপিং কি? বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে নিয়ন্ত্রিত পরিমাণে এই ভেজাল বা অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াটাকে বলা হয় ডোপিং। ফাইন। এফ মৌলকে, এফ কোনটা? পঞ্চযোজি মৌল, যেমন আর্সেনিক আমরা মিলাইছিলাম। এই এফ মৌলকে জার্মেনিয়ামের সাথে, জার্মেনিয়াম চতুর্যোজি মৌল বিশুদ্ধ অর্ধপরিবাহী, এর সাথে ডোপিং করলে জার্মেনিয়ামের বৈশিষ্ট্যের যে পরিবর্তন হবে তা আলোচনা করব। আচ্ছা, এক খণ্ড সিলিকনের এক পাশে টি মৌল, মানে চতুর্যোজির এক পাশে কি ত্রিযোজি মৌল, অপর পাশে এফ মৌল ডোপিং করা হলে কি কি ধরনের সংযোগ দেওয়া যায়? অর্থাৎ ফরওয়ার্ড বায়াজ এবং রিভার্স বায়াজের কথা বলা হয়েছে।
দেখাও এবং সৃষ্ট বস্তুর ব্যবহার আলোচনা করো। কোথায় আমরা এগুলোকে কি ব্যবহার করি এটা নিয়ে আলোচনা করো। তো সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে অবস্থান করো। হ্যাঁ।